আচ্ছা ভাবুন তো একটা ক্লাসের কথা, যেখানে টিচার আসলেও কেউ পাত্তা দেয় না। কেউ ক্লাসে ম্যাগি রান্না করছে, তো আবার কেউ গিটার বাজাচ্ছে। এই ক্লাসের দায়িত্ব যখন দেওয়া হয় এমন একজনকে যে হাত দিয়ে চকের থেকে বেশি রাইফেল চালাতে অভ্যস্ত, তখন কি হতে পারে? আজকের গল্প একজন এক্স মিলিটারি অফিসারের, যে স্টুডেন্টদেরকে সাইজ করতে মিলিটারি কৌশল ব্যবহার করে। চলুন দেখি স্কুলের সব থেকে ফাজিল ক্লাস যখন একজন কমান্ডার পাল্লায় পড়ে, তখন স্কুলটা স্কুল থাকে নাকি ট্রেনিং ক্যাম্প হয়ে যায়। তো আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলুন শুরু করা যাক। আমাদের আজকের গল্পের নাম বিগ ব্রাদার। গল্পের শুরুতে আমরা হেনরিকে দেখতে পাই। সে আগে একজন ইউএস মিলিটারি অফিসার ছিল, কিন্তু এখন সে অবসর নিয়েছে, কারণ সে তার বাকিটা জীবন একজন শিক্ষক হিসেবেই কাটাতে চায়। আর টিচার হওয়ার জন্য সে তার নিজের ছোটবেলার স্কুলটাকেই বেছে নিয়েছে। ছোটবেলায় এই স্কুলেই সে পড়াশোনা করেছে, আর স্কুলের প্রতি ভালোবাসা থেকেই সে তার পুরনো স্কুলে যায়। কিন্তু বর্তমানে সেখানে থাকা প্রিন্সিপাল তাকে বলে, তোমার তো পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, তাই তোমাকে এই চাকরিটা দেওয়া যাবে না। কিন্তু হেনরি তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটা চিঠি তাকে দেখায়, আর এটা দেখে প্রিন্সিপাল সাথে সাথে তাকে চাকরিটা দিতে রাজি হয়ে যায়। আর তাকে বলে, আপনাকে স্কুলের সবচেয়ে খারাপ ক্লাসটাকে পড়াতে হবে, যেটাকে স্কুলের কোনো শিক্ষকই পড়াতে পারে না, কারণ ওই ক্লাসের সব বাচ্চারাই খুব দুষ্টু, যারা টিচারের কথা কম শোনে আর শোনায় বেশি। প্রিন্সিপাল এখানে আসলে সেকশন ডি এর কথা বলছিলেন, কিন্তু হেনরি তার কথাটা শুনে মুচকি হেসেই সেখান থেকে বের হয়ে যায়। আর অবশেষে হেনরি চাকরিটা পেয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই পরের দিন স্কুলে হেনরি সেই দুষ্টু বাচ্চাদের পড়ানোর জন্য তাদের ক্লাসে যায়, কিন্তু এখানে কোনো ছাত্রই তাকে দেখার পরেও তেমন পাত্তা দেয় না। তারা এমন ব্যবহার করে যেন তাদের ক্লাসে কেউ আসেইনি, আর সবাই নিজেদের মতো অকাজে লেগে থাকে। কেউ ক্লাসে ঘুমাচ্ছে, তো কেউ গিটার বাজিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করছে, আর এমনকি কয়েকজন তো সেখানে স্টোভ জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে। এমন একটা অবস্থা, এটা স্কুল নাকি পিকনিকের ক্যাম্প সেটা বোঝাই দায় হয়ে গেছে। আর বেচারা হেনরির তো কোনো ইজ্জতই নেই। সে কিছুক্ষণ চেষ্টা করেও কারো মনোযোগ ফেরাতে না পেরে চট করে একটা বুদ্ধি আটলো। সে ভাবলো, ওরা আমাকে ফোকাস না করলে কি হবে, আমি ওদের সাথে মিশে যাই, তাহলেই তো হয়। তাই হেনরি সেই সব বাচ্চাদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্য তাদের সবার কাজের উপরে কমেন্ট করতে থাকে। সেই ম্যাগি নুডলস বানানো ছেলেটার কাছে গিয়ে বলে, আরে এভাবে কি ম্যাগি রান্না করা যায় নাকি? আমার কাছ থেকে শিখে নিস, আমি ভালো রান্না করতে পারি। তারপর ফ্রি ফায়ার খেলতে থাকা একজন ছেলের কাছে গিয়ে বলে, তুই তো বাচ্চা, পারলে একদিন আমাকে হারিয়ে দেখাস, এই গেমে আমি সিজন 3 এর প্লেয়ার। এভাবে একে একে সব বাচ্চাদের কাছে গিয়ে তাদের কাজ নিয়ে মন্তব্য করতে শুরু করে। তারপর সব বাচ্চারা যখন তার দিকে তাকায়, তখন সে নিজের পরিচয় দেয় আর নিজের নাম আর ফোন নাম্বার বোর্ডে লিখতে শুরু করে। কিন্তু তার হাতের লেখা দেখে বাচ্চারা আবারও হাসতে থাকে। তারা তাকে বলে, এত বাজে হাতের লেখা নিয়ে শিক্ষক হবেন কিভাবে? এদিকে তখন ক্লাসে থাকা একজন ছাত্র বোর্ডে দেওয়া তার নাম্বারে ফোন করে। হেনরি ফোনটা ধরলে ছাত্র চুপচাপ বলে, আপনি এখান থেকে বের হয়ে যান। এদিকে হেনরি সাথে সাথে এই পেছনে ফিরে দেখে সবাই ফোন বের করে কানে ধরে রেখেছে, মানে কে কল করেছে এটা বোঝার কোনো সুযোগই নেই। বুঝতেই পারছেন ক্লাসে একটা দুইটা ফাজিল পোলাপান, বিষয়টা এমন না, পুরো ক্লাসটাই ফাজিল। কিন্তু হেনরি এই বিষয়টা মজার ছলে নেয় আর হাসতে থাকে। তো এখন সেই দুষ্টু বাচ্চারা আবারও তাদের মতো অকাজে লেগে যায়, যেগুলো তারা আগে থেকেই করছিল। আবার হেনরিকে ইগনোর করতে শুরু করে, মানে ক্লাসে একটা শিক্ষক আছে এটা যেন তারা জানেই না। আর এটা দেখে হেনরি এবার একটা চক নিয়ে গার্ডার দিয়ে ক্লাসের ফায়ার স্প্রিং এ ঢিল মারে। মিলিটারির লোক তো নিশানা 100তে 100 গিয়ে আঘাত করে। ফায়ার স্প্রিং খুলে যেতেই চারিদিকে পানি ছিটিয়ে পড়তে শুরু করে। এতে সব বাচ্চারা ভিজে যায়, ভিজে একদম ভেজা মুরগির মতো হয়ে যায় আর কি। এরপর সব বাচ্চারা যখন হেনরির দিকে তাকিয়েছিল, তারা মনে মনে ভাবছিল, এ তো দেখি ডেঞ্জারাস টিচার। আর তখনই হেনরি ছাতি মাথায় দিয়ে সবাইকে বলে, এতদিন কি করেছো সেগুলো ভুলে যাও, সমঝো আপকা বাপ আ গায়া। নিজের সুনাম নিজে করি না, আবার না করেও পারি না। পরবর্তী সিনে আমরা দেখি ব্যাক বেঞ্চার্সদের একটা গ্রুপ স্পোর্টস রুমে গিয়ে সিগারেট খাচ্ছে, আর সেখানে তাদের গ্রুপের লিডার জ্যাকও ছিল। সে তার নিজের থেকে সিনিয়র ক্লাসের একটা মেয়ের উপরে ক্রাশ খেয়েছিল। আমার দেখা বেশিরভাগই ছেলে সিনিয়রদের উপরেই প্রথমে ক্রাশ খায়। যাই হোক, জ্যাকও মিষ্টি মেয়েটার উপরে ক্রাশ খেয়েছে, তাই সে ফোনে সেই মেয়েটারই ছবি দেখছিল। এই বিষয়টা পাশ থেকে তার একটা বন্ধু দেখে ফেলে আর টুস করে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ফোন নিয়ে তো তাকে মজা করতে থাকে, নতুন প্রেমে পড়লে আমাদের ভাই বন্ধুরা যেমন করে আর কি। ঠিক তখনই স্কুলের বড়লোক বাপের বকাটে বাস্কেটবল প্লেয়ারদের একটা গ্রুপ সেখানে আসে। এই গ্রুপটার সাথে জ্যাকেদের আগে থেকেই শত্রুতা ছিল, এরা একে অপরকে দেখতেই পারে না। বাস্কেটবলের গ্রুপের ছেলেগুলোর বাপের টাকার গরমে মানুষের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করত, কিন্তু জ্যাকের সাথে খারাপ ব্যবহার করায় জ্যাকও তাকে ছেড়ে কথা বলে না। বিষয়টা দুইজনের মধ্যে এক পর্যায়ে হাতাহাতিতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই বাস্কেটবল প্লেয়ারদের গ্রুপ তাদের প্র্যাকটিস করছিল, তখন জ্যাক তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল। এমন সময় জ্যাক তার অপমানের বদলা নেওয়ার জন্য গ্রাউন্ডে একটা বোতল ফেলে দেয়, যাতে বাস্কেটবল টিমের লিডার পড়ে যায়। তাদের প্ল্যান মতো কাজ হয়। বাস্কেটবল দলের লিডার ওই বোতলে পা পিছলে ফ্লোরে পড়ে
যায়। আর এটা দেখে জ্যাক আর তার বন্ধুরা ওপর থেকে হাসতে থাকে, কিন্তু এমন করার সময় তাদের ইংলিশ ম্যাম তাদেরকে দেখে ফেলে। ইংরেজি ম্যামরা সবসময় কিউটি হয়, কিন্তু আমাদের এই ইংরেজি ম্যাম দেখতে কিউট হলেও শাসনের ব্যাপারে ছিল ব্যাপক কড়া। তাই সে তাদেরকে পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট থেকে বাঁচার জন্য সেই স্টুডেন্টরা টিচারের সাথে একটা প্রাঙ্ক করে, তার টেবিলের উপরে থাকা ফ্লাক্সের ঢাকনা খুলে রাখে, আর একটু নাড়া লাগতেই তার সব চা জরুরি কাগজপত্রের উপরে পড়ে যায়। আর ম্যামের এমন 12টা বাজিয়ে তারা সেখান থেকে চম্পট দেয়। তারপরের সিনে আমরা স্কুলের প্রিন্সিপালকে দেখি। সে খুবই চিন্তিত, কারণ তার স্কুলের রেপুটেশন ভালো না, যে কারণে এডুকেশন বোর্ড তাদের অ্যানুয়াল ফান্ডিং থেকে 20% কাটার কথা বলছে। তাই স্কুলে এডুকেশন বোর্ডের কিছু লোকও এসেছে, কারণ তারা জানতে চাচ্ছিল স্কুলটা ঠিক করে চলছে কিনা, আর প্রিন্সিপাল স্যার কিভাবে স্কুলের ফান্ডিং ব্যবহার করে। এদিকে আমাদের নতুন শিক্ষক হেনরি তার ক্লাসের বাচ্চাদেরকে পড়ানোর জন্য যায়, কিন্তু ক্লাসের সব স্টুডেন্টরা মিলে তার সাথে প্রাঙ্ক করার জন্য দরজার উপরে একটা পানির বালতি রেখে দিয়েছিল, যাতে দরজা খুলতেই তার মাথায় বালতি পড়ে সে সম্পূর্ণ ভিজে যায়। আর সবকিছু বাচ্চাগুলোর প্ল্যান মতোই যাচ্ছিল, কিন্তু যখন হেনরি দরজা খোলে তখন সে সেই পড়া বালতিটা এক ঘুষি মারে। আর সামান্য একজন ক্লাস টিচারের এমন রিফ্লেক্স দেখে বাচ্চারা তো একেবারেই অবাক হয়ে যায়। আসলে তারা তো জানতো না হেনরি আসলে একজন ফর্মাল কমান্ডো। আর হেনরি তখন একটু ভাব নিয়ে বলে, না না, বাপ সে পাঙ্গা নেই লেতে। যাই হোক, তারপর হেনরি বাচ্চাদেরকে পড়ানোর জন্য ক্লাসরুমে ঢোকে, আর সে সোজা জ্যাকের সামনে গিয়ে তার কাছে একটা সিগারেটের প্যাকেট চায়, কারণ তাকে দেখে সে বুঝে গিয়েছিল যে এর কাছে শিওর সিগারেট পাওয়া যাবে। আসলে সিগারেট খেলে খুব সহজেই বোঝা যায়, কারণ ফর্সা মানুষের ঠোঁট একেবারে কালো হয়ে যায়। তো এরপর জ্যাক তাকে সেই সিগারেটের প্যাকেটটা দিয়ে দেয়। জ্যাক আসলে মনে মনে ভাবছিল হেনরি কি করতে চায়। এখন হেনরি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাদের সবাইকে জিজ্ঞেস করে, যদি কেউ এই সিগারেটের 3টা উপকরণের নাম বলতে পারো, তাহলে আমি আজকে তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেব। তার মানে আমার ক্লাস তার করা লাগবে না। আর ক্লাস ফাঁকি দেওয়ার এমন সুযোগ পেয়ে পোলাপান্ত খুশিতে লাফিয়ে ওঠে। তাদের মধ্যে একজন হাত তুলে সেই 3টা উপাদানের নাম বলে দেয়, আর এতে হেনরি তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সে নাচতে নাচতে গিটার বাজাতে বাজাতে ক্লাস থেকে বের হয়ে যায়। আর এটা দেখে বাকি ছাত্রছাত্রীদের তো চোখ চড়ক গাছ। সবাই খুব মনোযোগ দিয়ে হেনরির কথাগুলো শুনতে শুরু করে, যাতে করে তারাও ক্লাস ফাঁকি দেওয়ার সুযোগ পায়। তখন হেনরি সেই সব স্টুডেন্টদের সামনে একটা করে সিগারেট দেয়, আর তাদেরকে জিজ্ঞেস করে যে সিগারেট খেলে কি হয়। সে ভালো করেই জানতো যে যদি সে এমনি সিগারেট খাওয়ার ক্ষতিগুলো বলে দেয়, তাহলে তারা কখনোই তার কথাগুলো কানে নেবে না। সে তখন তাদেরকে বলে, সিগারেট খেলে আমাদের ফুসফুসে খুব বাজে রকমের নিকোটিন জমে, আর সেই সাথে থাকে কাগজ পোড়ার কারণে টার, আর এই দুটো মিলে আমাদের ফুসফুস ছিদ্র করে ফেলে, এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে। অবাক করা ব্যাপার ছিল, এটাই প্রথমবার ছিল যে ক্লাসের সব বাচ্চারা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর পড়ার প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছিল। তারপর ছুটির ঘন্টা বাজার পর হেনরি সেই সব বাচ্চাদের তাদের সিগারেট ফেরত দিতে বলে, আর না চাইতেও জ্যাক আর তার সঙ্গীদেরকে সিগারেট ফেরত দিতে হয়। বিষয়টা এমন দাঁড়ালো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। সিগারেটের ক্ষতিকর দিকগুলো পড়ানোও হয়ে গেল, আবার টেকনিক্যালি তাদের থেকে সিগারেট গুলো জব্দ করেও ফেললো। তারপর সেই দিন ক্যাফেটেরিয়াতে বাস্কেটবল প্লেয়ারদের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধু ব্রুসকে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর আর কি ছিল, এই দুই গ্রুপের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। তারা একে অপরের উপর চেয়ার টেবিল সবকিছু ছুটতে থাকে। মারামারির অন্যতম হাতিয়ার ছিল ওই রেস্টুরেন্টের পিৎজা, এমনকি বার্গার গুলো বাদ যায়নি। একে অপরকে মারতে মারতে সসের মতো রক্ত রক্ত করে ফেলে, যার ফলাফল হেনরির ক্লাসের সেই 5 জন বাচ্চাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়, কারণ স্কুলের অথরিটি ওই 5 জন বাচ্চাকেই ঝগড়া শুরু করার জন্য দায়ী মনে করে। মানে জোর যার মুল্লুক তার। জ্যাকের দলের 5 বাচ্চা গরিব, তাই তারাই অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েছে। এরপর হেনরি যখন প্রিন্সিপাল অফিস থেকে বের হয়, তখন সে দেখে জ্যাক আবারও ওই ছেলেগুলোর সাথে মারামারি করছে। হেনরি তাড়াতাড়ি গিয়ে তাদেরকে থামায় আর জ্যাককে শান্ত থাকতে বলে, কিন্তু জ্যাক তখন রেগে গিয়ে বলে, আসলে দোষ কারো না, দোষ এই স্কুলের, কারণ এরা বড় লোকের ছেলেদের অন্যায় চোখেই দেখে না। টাকার কাছে এখানে শিক্ষা বিক্রি হয়ে গেছে, সেখানে বিচার পাওয়া কতটা অবাস্তব। হেনরি যেহেতু মিলিটারির লোক ছিল, তাই সে একটু ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করার জন্য সব ছাত্রদের বায়োডাটা দেখতে চায়। তাই স্কুল শেষ হওয়ার পর হেনরি সেই 5 স্টুডেন্টের ফাইল ঘাটতে থাকে, আর সেখানেই সে তাদের ব্যাপারে আরো অনেক কিছুই জানতে পারে। আর তাদের মধ্যে সে প্রথমেই জুফার ফাইলটা হাতে নেয়। জুফা মূলত পাকিস্তানি অধিবাসীর একজন ছেলে, আর আমরা তো জানি পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের খুব একটা ভালো চোখে দেখা হয় না। মুসলিম হওয়ার জন্য সেখানে সবকিছু নিয়েই তার সঙ্গে ভেদাভেদ করা হতো, এমনকি তার প্রতিবেশীরা তার উপরে অনেকবারই চুরির দোষ দিয়েছে, এমনকি পুলিশ কেসও করেছে। কিন্তু জুফাই সবকিছু মুখ বুঝে সহ্য করত। আর সামাজিক এই ভেদাভেদ সে তার মিউজিকের মাধ্যমে প্রকাশ করত। মিউজিকের মাধ্যমে সে তার নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করত। তার স্বপ্ন ছিল সে একদিন একটা বড় মিউজিশিয়ান হবে। এরপর দ্বিতীয় নম্বরে হেনরি ডেনের ফাইলটা হাতে নেয়, যার বাবা তাকে ছোটবেলা থেকেই ভালোবাসে না, কারণ তারা সবসময় একটা ছেলে সন্তান চাইতো। মেয়ে বাচ্চা হওয়ায় তারা খুবই অসন্তুষ্ট ছিল। কি আজব তাই না? পৃথিবীর উন্নত দেশের মানুষদের মধ্যেও এই গোড়ামি রয়ে গেছে, অথচ মানুষ এটা ভুলে যায় কন্যা সন্তান সৃষ্টিকর্তার রহমত। আর শুধুমাত্র মেয়ে হওয়ার কারণেই তারা ডেনিনকে ঘৃণা করত। এরপর যখন ডেনিনের ভাই জন্ম নিল, তখন তারা ছোট ভাইকে নিয়ে এতটাই মেতে থাকতো যে তারা ডেনিনের দিকে তাকানোর সময়টাও পেত না। আর ছোট্ট ডেন তখন সবার নজরে আসার চেষ্টা করত। সে এতটুকু বয়সেই ভাবতে শুরু করে মেয়ে হয়ে জন্মানোটাই বুঝি অভিশাপ।
যার জন্য সে একটু বড় হতেই ছেলেদের মতো করে গেম খেলা, এমনকি ছেলেদের মতো পোশাক আশাক পরতে শুরু করে দেয়। সে তার চুল পর্যন্ত কেটে ছেলেদের মতো করে রাখতো, যাতে করে তার বাবা তাকেও একটু হলেও ভালোবাসে। কিন্তু এই সব করে তার কোনো লাভ হয়নি, আর ধীরে ধীরে ডেনের মনে হতে লাগলো সে যাই করুক না কেন তার বাবা তাকে ঘৃণাই করবে। এসব দেখতে দেখতে একটা সময় তার ভেতরেও পরিবারের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। এরপর হেনরি ব্রুস আর ক্রিস নামের দুই ভাইয়ের ফাইল হাতে নেয়। এদের মা ছোটবেলায় অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল, যে কারণে ব্রুসের বাবা প্রচুর মদ খেত। সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে কষ্ট সহ্য করতে না পেরে একসময় শোকে পাথর হয়ে গেছে, কাজকর্মেও একটুও মনোযোগ দিতে পারতো না। আর ব্রুস এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য নিজেকে ভিডিও গেমের নেশায় ডুবিয়ে রাখতো। এজন্য ব্রুসের আর তার বাবার খেয়াল ক্রিসকে রাখতে হতো। সংসারের খরচ চালাতে সে একটা ছোট মুদিখানার দোকানে কাজ করত। অভাব অনটন দেখে বড় হওয়ায় তাদের দুজনেরই একটা সময় জীবনের প্রতি অনীহা চলে আসে। এরপর যখন হেনরি জ্যাকের ফাইল দেখে তখন সেখানে সে জ্যাকের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পায় না। আর এটা হেনরির কাছেও একটু শকিং ব্যাপার ছিল। সবার ব্যাপারে জানতে পারলেও সে জ্যাকের ব্যাপারে তেমন কিছুই জানতে পারে না। এরপর স্ক্রিনে আমরা জ্যাককে দেখতে পাই। সে একটা হোটেলে ওয়েটারের কাজ করছে, আর তখনই সেখানে একটা জুয়াখোর লোক চলে আসে। এই লোকটার নাম জিনিন। সে তার বিজনেস পার্টনারের সাথে এখানে পার্টি করতে এসেছে, আর তাদের টেবিলে জ্যাকি সার্ভ করছিল। আর সার্ভ করার সময় টেবিলের উপরেই সে জিনিনের একটা ফ্যান্সি লাইটার দেখতে পায়। নতুন নতুন বিড়ি করতো, তাই দামি লাইটার দেখে লোভ সামলাতে পারে না। সুযোগ বুঝে টেবিলে রাখা লাইটারটা সে মেরে দেয়, আর মনে মনে বলতে থাকে চোখের নিচ থেকে কাজল চুরি করে নিয়ে আসা রোমিও আমি, আর এটা তো একটা লাইটার মাত্র। কিন্তু এর পরের মুহূর্তেই আমাদের বাজিগর ধরা পড়ে যায়, আর জিনিনের লোকেরা তাকে কুত্তা পিটায়। পিটানোর এক পর্যায়ে যখন তার মানিব্যাগ থেকে তার আইডি কার্ড দেখে তখন তারা বুঝতে পারে সে আসলে একজন স্টুডেন্ট। অল্প বয়স, আবেগে পড়ে কাজটা করে ফেলেছে। তো এটা দেখার পর জিনিন তাকে কিছু টাকা দেয়, আর সাথে তাকে একটা ফুড ডেলিভারি করার চাকরির অফার দেয়। অন্যদিকে আমরা হেনরিকে দেখি সে জুফার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু এখানে আসতেই দেখে দুই বাপ বেটা কিছু একটা চুরি করে পালাচ্ছিল, আর তাদের পেছনে অনেক লোক দৌড়াচ্ছে। হেনরি পরিস্থিতি খারাপ দেখে সামনে থাকা একটা তলোয়ার নিয়ে সবাইকে থামিয়ে দেয়, আর তাদেরকে ভাজুক বুজুক বুঝিয়ে জুফারকে সেখান থেকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে যায়। হেনরি তো জুফারের ফাইল আগেই পড়ে সবকিছু জেনে গিয়েছিল যে সে মিউজিক পছন্দ করে, তাই সে আগে থেকেই একটা মিউজিক সেট করে রেখেছিল। হেনরি তখন জুফারকে নিয়ে একটা ব্রিজের উপরে যায়, আর সেখানেই হেনরির পরিকল্পনা মতো একটা রোড সাইড ব্যান্ড পারফর্ম করছিল। হেনরি তাদের সাথে জুফারকে বাজানোর সুযোগ করে দেয়। এমনকি জুফারের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সে ব্যান্ডের সঙ্গে নিজেই পারফর্ম করতে শুরু করে। এটা দেখে জুফাও মিউজিক বাজানোর জন্য আত্মবিশ্বাস পায়। মানে শিক্ষক যখন বন্ধুর মতো হয়ে যায় তখন ছাত্র তার শিক্ষাকে আনন্দের সাথে গ্রহণ করতে পারে, আর এই ঘটনাটা সেটারই বাস্তব রূপ। জুফার তখন মন খুলে পারফর্ম করতে থাকে। সে অনেক খুশি হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে কখনো এত লোকের সামনে পারফর্ম করেনি। এরপর স্ক্রিনে ব্রুস আর ক্রিসকে দেখতে পাই আমরা। তাদের বাবা মাঝরাতে তাদের কাছে মদ খেতে চায়। সে তাদেরকে টাকা দিয়ে বলে এখনই যা, আমার জন্য মদ নিয়ে আয়। কিন্তু তারা নিজেদের বাবার এই অনুরোধ রাখে না, আর এতেই তাদের বাবা রেগে গিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন হেনরি তাদের বাবার সাথে দেখা করতে যায়। হেনরি তাকে বোঝায় যে তার নিজের ছেলেদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। এমনকি হেনরি কথায় কথায় তাকে অ্যালকোহল রিহাব সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে ডেনিনের বাবা তার জন্য মেকআপ কিনে নিয়ে আসে। সে ডেনিনকে বলে তোমার মেয়েদের মতো থাকা উচিত, কারণ আমরা চাই না তুমি ছেলেদের মতো আচরণ করো। কিন্তু এটা শুনে ডেনিন রেগে যায়, কারণ তার বাবা কখনো তার যত্ন নেয় না। এতদিন পর এসে হঠাৎ তার আজ মনে হয়েছে যে সে একটা মেয়ে, কোনো ছেলে না। কিন্তু এতদিন কেন তার দিকে একটুও দেখলো না। আর সেই অভিমান থেকেই তার মনে আকাশ সমান রাগের জন্ম হয়েছে। তার কাছে এটাও মনে হয় তার বাবা সবসময় তাকে বোঝাতে চায় যে সে একটা ভালো মেয়ে না। ডেনিন সেই সমস্ত মেকআপ তার ভাইয়ের মুখে মাখিয়ে দেয়, আর ছোট ভাইটাকেই সে একেবারে জোকার বানিয়ে ফেলে। অবশ্য দেখতে খারাপ লাগছিল না। আপনারা কি বলেন বন্ধুরা? যাই হোক, এরপর ডেনিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। গাড়ি চালাতে গিয়ে ডেনিন হেনরির সামনে পড়ে। হেনরি তাকে থামিয়ে বলে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইন। যদি তুমি গাড়ি চালাতেই চাও তাহলে আমার সঙ্গে চলো। এরপর তারা দুজনে গো কার্ট রেসিং এর জন্য যায়। হেনরি সেখানে ডেনিনকে অবাক করে দিয়ে বলে আরে পিছে তো দেখো। আসলে হেনরি এখানে ডেনিনের বাবাকেও ডেকেছিল, কারণ সে চেয়েছিল বাবা মেয়ের মধ্যে একটা রেস হয়ে যাক। আর রেস শুরু হলে বাবা মেয়ে একে অপরের প্রতি মোটেও কেয়ার করছিল না। রেস জেতার জন্য একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও যেন দ্বিধা করছিল না তারা। এমন কেয়ারলেস ড্রাইভিং করতে গিয়ে দুজনেই রেসিং এর নির্ধারিত রাস্তা থেকে বাইরে চলে আসে। আর সেখানে একটা ট্রাক ডেনিনের গো কার্টের উপরে উঠে যায়, কিন্তু ডেনিন তার আগেই গাড়ি থেকে লাফিয়ে বেঁচে গিয়েছিল। এই দৃশ্য দেখে ডেনিনের বাবা কাঁদতে শুরু করে, যদিও সে জানতো না ডেনিন বেঁচে আছে। সে ভাবছিল ডেনিন হয়তো ট্রাকের নিচেই চাপা পড়েছে। বাবার চোখে পানি দেখে ডেনিন বুঝতে পারে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে সেটা কখনো প্রকাশই করেনি। আর তাই বাবার ভালোবাসা দেখে ডেনিনও নিজেও কেঁদে দেয়। আর এত বছর পর হয়তো সে প্রথমবার তার বাবাকে আনন্দে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হেনরি এখানে একটা মহৎ কাজ করেছে। বাবা মেয়ের এতদিনের অভিমানের অবসান ঘটিয়েছিল। আসলে বিপদে না পড়লে সম্পর্কের গভীরতা অনুভব করা যায় না। পরের দিন আমরা দেখতে পাই স্কুলের কিছু বাচ্চাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আর সেটা ছিল অ্যালকোহল থেকে সেরে ওঠা একজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে হবে। আর ওই গ্রুপের মধ্যে ব্রুস আর ক্রিসও ছিল। তারা একটা রিহাব সেন্টারে আসে, কিন্তু সেখানে এসে তারা একেবারেই চমকে যায়, কারণ এখানে তারা যার
সাক্ষাৎকার নিতে এসেছিল সে আর কেউ না, তাদেরই বাবা। শিক্ষার্থীরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে, সে কেন মদ খাওয়া শুরু করেছিল। উত্তরে সে জানায়, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার জীবনের সব থেকে কঠিন সময়ে সে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল, সেই কারণেই আমি মদ খাওয়া শুরু করি। তারপর একজন তাকে প্রশ্ন করে, তাহলে আবারও মদ ছেড়ে দেওয়ার চিন্তা কিভাবে আসলো? সে বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম আমার দুটো সন্তানও আছে যাদেরকে দেখাশোনা করা আমার দায়িত্ব। সে সবার সামনে জ্যাক আর ব্রুসকে সরাসরি তার ছেলে বলে পরিচয় দেয় না, তবে তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সত্যি অনেক অনুতপ্ত। এই কথাগুলো শুনে ক্রিস আর ব্রুস দুজনেই কাটতে শুরু করে। এত বছর পর তারা তাদের বাবার মনের আসল সত্যিটা জানতে পেরেছে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক এখন জিনিনের সাথে কাজ করতে শুরু করেছে। জিনিনের একটা ফাইটিং রিং আছে যেখানে অনেক ফাইটাররা ফাইট করে, আর অনেক দর্শক এখানে এসে বাজি লাগায় ফাইটারদের ওপর। জিনিন জ্যাককে পরের ফাইটে জেতার জন্য একজন ফাইটারের পানিতে ড্রাগ মেশাতে বলে, এর বদলে সে তাকে অনেকগুলো টাকা দেবে। জ্যাক প্রথমে রাজি ছিল না, কিন্তু জিনিন তাকে এই কাজ করতে বাধ্য করে, কারণ সে নিজের ফাইটারের হারের উপরে অনেক টাকা বাজি ধরেছিল। মানে তার ফাইটার যদি হেরে যায় তাহলে সে অনেক টাকা পাবে অপোনেন্টের থেকে। অবশেষে জ্যাক রাজি হয়, আর ফাইটের আগে সেই ফাইটারের পানিতে ড্রাগস ঢালে, কিন্তু এখানেও সে ধরা পড়ে যায়। কি একটা অবস্থা, কোনো চুরি ঠিক মতো করতে পারে না, বারবার ধরা পড়ে যায়। যাই হোক, এবার আর শুধু ধরা পড়ে শান্ত হয়নি, সেখানে থাকা লোকগুলো তাকে অনেক মারধর করতে শুরু করে, এমনকি তাকে মেরে একটা লকারে আটকে রাখে। কিছুক্ষণ পর হেনরি তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, আর তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কোনো স্টুডেন্টকে দেখেছে কিনা। তখন তাদের মধ্যে একজন হেনরিকে বলে, ওয়ে মাস্টার, যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। কিন্তু তখনই জ্যাক লকার থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। হেনরি বুঝতে পারে যে এই লোকগুলো জ্যাককে আটকে রেখেছে, তাই সে আর কথা না বাড়িয়ে তাদেরকে উদুমসে কেলাতে শুরু করে। আসলে এরা একটু রকচটা, তাই এদের কথায় থামানো সম্ভব হবে না। এটা বুঝেই সময় নষ্ট না করে তাদের সাথে মারামারি করতে শুরু করে এবং একাই তাদের সবাইকে একদম ফাটিয়ে ফুটিয়ে দেয়। এক পর্যায়ে তাদের সেই সেরা ফাইটারের সঙ্গে লড়াই করে তাকেও নকআউট করে দেয়, যার কিনা একটু পরেই ফাইট হওয়ার কথা ছিল। মালটা একেবারে সোজা হয়ে দাঁড়ানো থেকে শুয়ে পড়ে। বেস্ট ফাইটার আউট হয়ে যাওয়ায় বাকিরা ভয় পেয়ে যায়। এরপর জ্যাককে সাথে করে নিয়ে হেনরি হাসপাতালে যায়। হেনরি যখন তার আঘাতের উপরে ব্যান্ডেজ লাগাচ্ছিল, জ্যাক তখন পুলিশকে সবকিছু সত্যিটা জানানোর চেষ্টা করে, কিন্তু জেনিন এসে তাকে থামিয়ে দেয়। সব জানাজানি হলে জেনিনের ফাইটিং এর ব্যবসা লাটে উঠবে, এজন্য সে তাদেরকে অনেক টাকা অফার করে, কিন্তু জ্যাক এবার তার টাকা ফিরিয়ে দেয়। এদিকে এই নিউজটা প্রত্যেকটা টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ে, সবার মুখে হেনরির জয়গান। চারিদিকে তখন একটাই শিরোনাম, হেনরি তার একজন স্কুল শিক্ষার্থীকে বাঁচানোর জন্য একজন পেশাদার এমএমএ ফাইটারকে মেরেছে। আর এই নিউজের পরেই সে পুরো স্কুলে ফেমাস হয়ে যায়, আর সব শিক্ষার্থীরাও তার কথা মানতে শুরু করে। সবাই এখন তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। এরপর আমাদের সোজা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে হেনরির স্কুল লাইফে। হেনরি যখন স্কুলে পড়তো তখন সেও দুষ্টামি করত। একদিন একটা স্কুলের অনুষ্ঠানে তার এক ক্লাসমেট পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু দুষ্টু হেনরি তার উপরে পানি ভর্তি বেলুন ছুঁড়ে মারে। ছেলেটা খুব মন দিয়ে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু তাকে এমন ভয় দেওয়ার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যায়। এই কারণে ছেলেটা হেনরির সঙ্গে মারামারি করে, যদিও হেনরি ছোটবেলা থেকে মারামারিতে এক্সপার্ট। ঝগড়ার এক পর্যায়ে ছেলেটার হাতের উপরে একটা পাথরের মূর্তি পড়ে তার আঙ্গুলটা ভেঙে যায়। এই কারণে হেনরিকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, আর তার পরিবার তাকে আর দেশে রাখতে চাচ্ছিল না, তাই তাকে ইউএসএ চলে যেতে হয়েছিল। শিক্ষক হওয়ার পর হয়তো সবাই ভুলে যায় সেও একসময় ছাত্র ছিল, কিন্তু আমাদের হেনরি সেটা ভোলেন, আর তাই হয়তো সেই স্পেশাল ক্লাসটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিল। আমরা আবারও বর্তমানে হেনরিকে দেখতে পাই, তার ক্লাসে এখন শতভাগ উপস্থিতি, সামনেই ফাইনাল পরীক্ষা, কিন্তু ব্রুস ছাড়া সবাই পড়াশোনায় খুব পরিশ্রম করছিল। ব্রুস তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না, কারণ তার ড্রাগস নেওয়ার অভ্যাস ছিল। আমরা জানতে পারি যে জ্যাক যেমন তার পরিবারের দায়িত্ব থেকে বাঁচতে ভিডিও গেমে সাহায্য নিচ্ছিল, তেমনি ব্রুস তার পরিবারের চাপের কারণে ড্রাগস নেওয়া শুরু করেছিল, আর এটাই পরে তার নেশায় পরিণত হয়। এই কারণে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না এবং মক টেস্টেও ভালো ফলাফল করতে পারছিল না, কিন্তু তার এই বিষয়টা কেউ কখনো বুঝতেই পারেনি। হেনরি তার এমন অবস্থা বুঝতে পেরে তাকে বলে, টেনশন করো না, আমি তোমার পাশে আছি। কিন্তু ব্রুসের অবস্থা সময়ের সাথে সাথে আরো খারাপ হতে থাকে। একটা সময় নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে নিজের উপরই হতাশ হয়ে সে বারান্দা থেকে ঝাঁপ দেয়। সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জানা যায় সে কোমায় চলে গেছে। এরপর এই ঘটনার দোষ সংবাদ মাধ্যমে কিছু হলুদ সাংবাদিক ব্রুসের স্কুল এবং হেনরির উপরে চাপিয়ে দেয়। তারা এটাকে শিক্ষার নামে মানসিক প্রেসার বলে প্রচার করে, আর এই কারণে হেনরিকে এডুকেশন বোর্ডের কাছ থেকে ডেকে পাঠানো হয়। তারা তার শিক্ষকতার লাইসেন্স বাতিল করে দেয় এবং হেনরিকে স্কুল থেকে চলে যেতে বলে। আর হেনরিও সবকিছু মুখ বুঝিয়ে মেনে নিয়ে যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন অনেক শিক্ষার্থী তাকে আটকানোর চেষ্টা করে, কারণ তারা চায়নি হেনরি তাদেরকে ছেড়ে চলে যাক। তারা খুব কষ্ট পাচ্ছিল। হেনরিকে ফিরিয়ে আনতে তারা একটা বুদ্ধি আটে, যাতে শিক্ষা বোর্ড বুঝতে পারে হেনরি পড়াশোনায় প্রেসার দেয়নি। সবাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে এবং এডুকেশন বোর্ডের কাছে প্রমাণ করবে যে হেনরি একজন ভালো শিক্ষক। আর তাই সেদিনের পর থেকেই তারা সবাই তাদের পরীক্ষার প্রস্তুতি দ্বিগুণ পরিশ্রমের সঙ্গে করতে থাকে। এরপর যখন পরীক্ষার দিন আসে, তখন জ্যাক, ব্রুস আর ক্লাসের সব শিক্ষার্থীদের কাছে হেনরির ফোন থেকে একটা মেসেজ আসে যে সে পরীক্ষার আগে তাদের সঙ্গে স্কুলে দেখা করতে চায়। কিন্তু যখন সব শিক্ষার্থীরা স্কুলে পৌঁছায়, তখন
তারা জানতে পারে যে এই সব জিনিনের চক্রান্ত। সে হেনরিকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। সে সব স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলেই বন্দি করে রাখে যাতে করে তারা পরীক্ষা দিতে না পারে, আর হেনরিও কিছুতেই এই স্কুলে আর ফিরে আসতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর হেনরিও স্কুলে এসে পৌঁছায়। আসলে সেও মনে মনে পরীক্ষার আগে সব স্টুডেন্টদের সাথে দেখা করতে চেয়েছিল। তখন সে জেনিনের ব্যাপারে সবকিছু জানতে পারে যে সে সব শিক্ষার্থীদেরকে বন্দি করে রেখেছে। সে দ্রুত জিনিনের কাছে যায় আর তার সব লোকদের সাথে লড়াই করতে শুরু করে। শিক্ষার্থীরা সেখান থেকে ছাড়া পেয়ে দ্রুত পরীক্ষার হলের দিকে যায়। অন্যদিকে হেনরি তখনও জিনিনের সাথে লড়াই করছিল। লড়াইয়ের সময় জেনিন তাকে বলে, আমি সেই ছেলেটা যার হাত তুমি ভেঙে দিয়েছিলে, সেই কারণে আমি কখনো মিউজিক কম্পিটিশনে যেতে পারিনি। এমনকি ওই দিনের পর থেকে আমি কোনোদিন পিয়ানো বাজাইনি, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। আজ আমার রাগের সম্পূর্ণ কারণ তুমি নিজেই। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে, ছোটবেলায় ভুল করেছিলাম, তখন এত কিছু ভেবে তোমার কোনো ক্ষতি করিনি, তাও সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। ওইটা একটা দুর্ঘটনা ছিল, আমি একান্ত ইচ্ছা করে কিছুই করিনি। কিন্তু সে কোনো কথা না শুনেই আবারও হেনরির উপর আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে হেনরি একটা ছুরি দিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে হঠাৎ করে থেমে যায় আর বলে, হিংসা পুষে না রেখে চলো বদলে যাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সব শিক্ষার্থীদেরকে দেখি তারা পরীক্ষার হলে পৌঁছে গিয়েছিল। তারা খুব ভালো পরীক্ষাও দিয়েছে, আর যেই কারণে কিছুদিন পরেই রেজাল্টে দেখা যায় তাদের কলেজ প্রথম স্থান অধিকার করেছে। আর তাই শিক্ষা বোর্ড থেকে স্কুলের 20% এক্সট্রা ফান্ড দেওয়া হয়। এতে প্রিন্সিপাল নিজেও খুশিতে লাফিয়ে ওঠে, আর একই সাথে হেনরিও আবারও শিক্ষকতা করার পারমিশন পেয়ে যায়। আর শেষে আমরা দেখতে পাই হেনরি আবারও একটা উশৃঙ্খল ক্লাসে ঢোকে। আগের মতোই ফায়ার স্প্রিং এ চক মেরে সবাইকে ভিজিয়ে দিচ্ছে, আর ছাতা মাথায় দিয়ে সবাইকে বলছে, এতদিন কি করেছো সেটা ভুলে যাও, সমঝো আপকা বাপ আ গায়া। নিজের সুনাম নিজে করি না, আবার না করেও পারি না। আর এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে হেনরি শুধু একজন শিক্ষক বললে ভুল হবে। সে ছিল একজন বন্ধু, একজন অভিভাবক, আর সবচেয়ে বড় কথা সে ছিল একজন নিরাময়কারী। সে সেই সব ভাঙা মনগুলো জোড়া লাগিয়েছে যাদেরকে সমাজ নষ্ট বলে দাগিয়ে দিয়েছিল। গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোনো ছাত্রই আসলে খারাপ হয় না। পরিস্থিতির কারণে তারা হয়তো একটু এলোমেলো হয়ে যায়। তাদের শুধু এমন একজন মানুষের প্রয়োজন হয় যে তাদেরকে বকা না দিয়ে তাদের ভেতরের কষ্টটা বুঝবে আর বলবে, ভয় পাস না, আমি তোর পাশে আছি।